লিফটের মধ্যে এক অপরিচিত পুরুষকে জড়িয়ে ধরে আছে আর্নিকা। চোখ বন্ধ করে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা, যেন তার শ্বাস আটকে যাচ্ছে। এটা আর্নিকার ছোটবেলার অভ্যাস। অতিরিক্ত ভয় বা টেনশনে তার শ্বাস নিতে কষ্ট হয়। এই মুহূর্তে আর্নিকার অতিরিক্ত ভয় থেকেই এমনটা হচ্ছে, এবং এর জন্যই সে এই অপরিচিত পুরুষকে জড়িয়ে ধরে আছে। না হলে কি আর সে বেহায়ার মতো কোনো অপরিচিত লোককে জড়িয়ে ধরে থাকে? মিনিট দশেক এভাবেই থাকার পর লিফটের গেট খুলে যায়। সাথে সাথেই অপরিচিত পুরুষটি তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। হঠাৎ এমনটা হয় তাল সামলাতে পারে না মেয়েটা। ফলস্বরূপ লিফটের দেয়ালে জোরে ধাক্কা খায়। নিজেকে সামলে উঠতে না উঠতেই তার কানে আসে পুরুষালী গম্ভীর রাগী গলায় ধমক। লিফট ঠিক আছে কিনা এটা প্রতি মাসে দেখতে হয়, জানো না তোমরা? রাস্কেল, ইডিয়েট, অফিসে কি ঘুমোতে আসো? আনিকা নিজেকে সামলে সামনে তাকাতেই দেখতে পায় এক পুরুষ, লম্বায় প্রায় 6 ফুট, গালে ছোট ছোট শেভ করা, খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুলগুলো জেল দিয়ে সেট করা, ফর্সা গায়ের রঙে সাদা শার্ট, তার সাথে ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক কোট। নির্দ্বিধায় তাকে এক সুদর্শন পুরুষ বলা যায়, যে রাগী দৃষ্টিতে সামনের মানুষগুলোকে দেখছে। তারপর আনিকার দিকে এক পলক ভয়ঙ্কর রাগী দৃষ্টি নিক্ষেপ করে, গট গট আওয়াজ তুলে সামনের দিকে এগিয়ে যায়। সে এগোতেই সামনের মানুষগুলো মাথা নিচু করে তাকে যাওয়ার রাস্তা করে দিল। আনিকা তার যাওয়ার দিকে তাকিয়ে আছে, তখনই তার কাছে একটি মেয়ে এসে তার বাহু ধরে বলে, তুমি ঠিক আছো? এই নাও একটু জল খাও। এই বলে আনিকার দিকে একটা জলের বোতল এগিয়ে দিল। আনিকা বোতলটা নিয়ে একটু পানি খেলো, তারপর নিজেকে স্থির করে সৌজন্যমূলক হেসে বলল, আমি ঠিক আছি। অনিক চৌধুরীর কেবিনটা কোথায় বলতে পারবেন? হ্যাঁ জানি, তবে তুমি কি স্যারের কিছু হও? না মানে, স্যার এখন মিটিংয়ের ফাইল দেখছে, কেউ ডিস্টার্ব করলে রাগ করবে। আনিকা এবার হেসে বলল। হ্যাঁ, আমি তার বোন হই। তার কেবিনটা একটু দেখিয়ে দেবেন? মেয়েটা সৌজন্যমূলক হেসে সম্মতি জানিয়ে বলল। ঠিক আছে, আসো আমার সাথে। আনিকা তার সাথে এগিয়ে গেল। ততক্ষণে বাকিরাও নিজের নিজের কাজে চলে গেছে, আর কেউ লিফট ঠিক করার জন্য কাজে লেগে পড়েছে। এইদিকে সেই সুদর্শন পুরুষটি তার বরাদ্দকৃত রুমে ঢুকে দরজাটা জোরে আওয়াজ তুলে বন্ধ করে দিল। তারপর সামনে টেবিল থেকে গ্লাস তুলে এক নিঃশ্বাসে সবটুকু শেষ করলো। জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো এবং দাঁতে দাঁত চেপে বলে ওঠে, শুভ্র শেহরাজ খানকে সামান্য একটা পিচ্চি মেয়ের ছোঁয়ায় এত অস্থির হয়ে যাবে? হৃদপিণ্ডে এতটা অস্থির হবে? একটু থেমে সে আবারও দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়েকে তো আমি ছাড়বো না। ওর সাহস কি করবে আমাকে ছোঁয়ার, এত অস্থির করে তোলার? তারপর সে বুকে হাত দিয়ে আঁখি জোড়া বন্ধ করে আর বলে, খুল শুভ্র, সামান্য একটা পিচ্চি মেয়ের ছোঁয়ায় তোর হৃদস্পন্দন এতটা কারো হতে পারে না। ফট করে চোখ খুলে রাগে হিসিয়ে বলে, ওই মেয়েকে আমি ছাড়বো না। ওর সাহস কত শুভ্র শেহরাজ খানের স্পন্দন এতটা বাড়িয়ে দেওয়ার? তারপর বার কয়েক শ্বাস নিয়ে নিজেকে স্থির করে শুভ্র। মিটিংয়ের জন্য প্রয়োজনীয় ফাইলপত্র দেখা শুরু করে, কিন্তু তার মন পড়ে আছে সেই নরম হাতের শক্ত আলিঙ্গনে। সেই মেয়েটি আনিকাকে একটি কক্ষের সামনে নিয়ে এসে বলে, এটা স্যারের কেবিন। আনিকা মুচকি এসে বলে, ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। মেয়েটিও সৌজন্যমূলক হেসে বিদায় নেয়। মেয়েটি যেতেই আনিকা কক্ষের কেবিনের দরজায় কড়া নেড়ে বলে, আসতে পারি? অনিক তখন মিটিংয়ের সব ফাইল গুছিয়ে নিচ্ছিল। তার মিটিং আছে, জলদি যেতে হবে, না হলে যার আগে স্যার একটু দেরি হলেই তার খবর। তখনই পেছন থেকে পরিচিত আওয়াজ ভেসে আসায় অনিক পেছনে ঘুরে দেখে তাতেই তার আঁখি জোড়া বড় বড় হয়ে যায়। সে দ্রুত এগিয়ে আসে আর্নিকার দিকে, তারপর শুধায়, বনু, তুই এখানে কি করছিস? অনিকের এমন কথায় আর্নিকা মৃদু রাগী স্বরে বলে। তুমি তো বলেছিলে মনে নেই। অনিক অবাক হয়। আমি হ্যাঁ, তুমি মনে নেই আমাকে আজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা? তুমি তো ভুলে গেছো, তাই আমিই চলে আসলাম। এখন তুমি আমায় ঘুরতে নিয়ে যাবে, এটাই ফাইনাল। আমি আর কিচ্ছু জানি না। বোনের দিকে চোখ ছোট ছোট করে তাকায় অনিক। তার বোন এমনই, প্রায় প্রায় তাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বায়না করে। কয়দিন থেকেই বলছে ঘুরতে নিয়ে যেতে, ব্যস্ততায় আর হচ্ছে না, আজকেও হবে না। তাই সে বলে, বনু দেখ, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। এখন আমি ছুটি চাইলে স্যার আমাকে খেয়ে ফেলবে। তোমার স্যার রাক্ষস নাকি যে তোমাকে খাবে?
মুহূর্তেই ভ্যাবাচাকা খেয়ে গেল অনেক। পরক্ষণেই নিজেকে সামলে নেয়, সে জানে তার বোন এমনই। তারপর বলে, আমাকে খাবে কেন? আমি তো কথার কথা বললাম। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার ওই রাক্ষস স্যার তোমায় খাবে না। এখন আমাকে ঘুরতে নিয়ে চলো। দাঁত কেলিয়ে বলে আর্নিকা। অনেক খুব ভালো বুঝতে পারছে তার বোন তাকে কথার জালে ফাঁসিয়ে নিচ্ছে। তার মিটিং আছে, আবার আর্নিকাও আজকে না ঘুরে ছাড়বে না। তাই সে দীর্ঘশ্বাস ফেলে বলে। আচ্ছা নিয়ে যাব তোকে। তৎক্ষণাৎ খুশিতে লাফিয়ে ওঠে আর্নিকা, অনিকের হাত ধরে টানতে টানতে বলে। চলো চলো তাড়াতাড়ি, দেরি হলে মা আবার বকবে। অনিক আর্নিকার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে। এখন না, আমি আগে মিটিং করে আসবো, তারপর ততক্ষণ তুই এই ক্যাবিনে বসে থাকবি। এতক্ষণ বসে আমি কি করব? মুখটা ছোট করে বলে আর্নিকা। আমি কি জানি কি করবি, তবে এই প্রস্তাবে রাজি না হলে ঘুরতে যাওয়া হবে না। এখন বল কি করবি। কিছুক্ষণ ভেবে আর্নিকা বলে। আচ্ছা ঠিক আছে, থাকবো। তবে তোমার কতক্ষণ টাইম লাগবে? এই 2 ঘন্টার মতো। একটু থেমে অনিক আবার বলে। আচ্ছা আমি যাই তাহলে, দেরি হয়ে যাচ্ছে। তুই এখানে থাক, নইলে অফিসে ঘুরে ঘুরে দেখ। আচ্ছা ঠিক আছে, যাও। আনিকা এবার তাড়াতাড়ি ফাইল গুছিয়ে বেরিয়ে যায়। শুভ্রর কেবিনের সামনে এসে দাঁড়িয়ে বার কয়েক শ্বাস নিয়ে দরজায় টোকা দিয়ে বলে। ক্যান আই কাম ইন স্যার? শুভ্র কেবলই নিজেকে স্থির করে কাজে মন দিয়েছে, তখনই ডাকে। বিরক্তি হলে সে কপাল কুঁচকে গম্ভীর গলায় অনুমতি দেয়। কেমন? অনেক ভেতরে ঢুকে স্যারের কপাল কুঁচকানো দেখে বোঝা যায় স্যারের মেজাজ এখন তুঙ্গে আছে। তাই কোনো তালবাহানা না করে সোজা সাপটা বলে। স্যার মিটিংয়ের টাইম হয়ে গেছে। শুভ্র হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। পরপরই ওকে স্যার বলে কেবিন থেকে বেরিয়ে যায় অনিক। অনিক যেতে শুভ্র আখি জোড়া বন্ধ করে বলে। ফাকিং ফিলিংস, এই মেয়েকে আমি ছাড়বো না, ওর জন্য সব ওলটপালট হয়ে যাচ্ছে। তারপর আখি জোড়া খুলে সেও মিটিং রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে অনেকক্ষণ যাবৎ কেবিনে বসে থাকতে থাকতে হঠাৎই উঠে দাঁড়ায় আর্নিকা। তার পক্ষে আর এই কক্ষে বসে থাকা সম্ভব না। যেখানে সে 10 মিনিট চুপ করে বসে থাকতে পারে না, সেখানে 1 ঘন্টা ধরে একই রুমে বসে থাকা সম্ভব নয়। যদিও সে বসেছিল না, এতক্ষণ ঘুরে ঘুরে কেবিনের সব জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সে, তারপরও সেখানে আর এক মুহূর্ত থাকতে পারবে না সে। তাই এবার সে সিদ্ধান্ত নিল এইবার সে গোটা অফিস ঘুরে দেখবে। যেই ভাবা সেই কাজ। অফিস ঘুরে দেখতে দেখতে সে ক্যান্টিন থেকে একটা কফি নিয়ে খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে। অনেকক্ষণ যাবৎ ঘুরতে ঘুরতে সে একটা কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেয়ালের মতো শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কেউ তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। পড়ে যাওয়ার ভয়ে দু চোখ শক্তভাবে বন্ধ করে নেয়। অন্যদিকে শুভ্র মিটিং রুম থেকে বের হতে কারোর সাথে ধাক্কা খায়, আর সামনে থাকা ব্যক্তিটি পড়ে যেতে থাকলে দু হাতে জাপটে ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। তারপর চোখ তুলে সামনে তাকাতেই তার হৃদস্পন্দন আরও বেড়ে যায়। সামনে থাকা রমণীর বন্ধ করে রাখা চোখের ডান পাশের তিলটি দেখে সে যেন থমকে গেছে। মুগ্ধ নয়নে রমণীটির আখিদ্বয়ের পাশে থাকা তিলটির দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে নেই কোনো রাগ, নেই কোনো হিংসা, শুধু আছে এক ফালি শুভ্র মেঘের ন্যায় মুগ্ধতা। আনিকা ধাক্কা লাগার এতক্ষণ হয়ে যাবার পরও শরীরে ব্যথা অনুভব না হওয়াতে সে পিট চোখ মেলে তাকায়। তাকাতেই তার হৃদস্পন্দন বেড়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়। এটা তো সেই বদলোক যে তাকে ধাক্কা দিয়েছিল। কথাটা ভাবতেই সে রাগে ফুঁসে ওঠে, এক প্রকার চিৎকার করে বলে উঠল। এই বদলোক, ছাড়ুন আমায়। আনিকা চিৎকারে যেন শুভ্রর ধ্যান ভাঙে। আবারও হৃদস্পন্দনের অস্থিরতা অনুভব করতেই তার মনে পড়ে এই মেয়ের জন্য তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। সে এলোমেলো হয়ে গিয়েছিল। এই সেই মেয়ে যার উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। তাই সে তৎক্ষণাৎ আনিকা ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। তারপর বলে। নেক্সট টাইম যদি আমাকে ছোঁয়ার সাহস দেখিয়েছিস তাহলে জানে মেরে দেব। থার্ড ক্লাস মেয়ে কোথাকার, স্টে অ্যাওয়ে ফ্রম মি। আনিকা তখন উঠে দাঁড়াতে যাচ্ছিল, এমন সময় নিজের সম্বন্ধে এত বাজে কথা শুনে আনিকা কিছু বলতে যাবে তার আগেই দেখতে পায় এই বদলোক হনহন করে চলে গেছে। বনু, এখানে পড়ে আছিস কেন?
মিটিং রুম থেকে বেরিয়ে বোনকে মাটিতে পড়ে থাকতে দেখে তার কাছে এসে জিজ্ঞেস করে অনিক। আর্নিকা এখনও শুভ্রের যাওয়ার পথে তাকিয়ে আছে। এই লোকটাকে এখনই কি বলে গেল? একে তো সে ছাড়বে না, তার ক্যারেক্টার নিয়ে খারাপ কথা সে কিছুতেই মেনে নিবে না। এসব ভাবতে ভাবতেই অনিকের কথা শুনে তার দিকে তাকায় আর্নিকা, তারপর উঠে দাঁড়িয়ে ড্রেসটা ঝেড়ে পরিষ্কার করে নেয়। অনিকও এগিয়ে এসে সাহায্য করে তাকে, তারপর আবারও বলে, কিরে তুই এখানে পড়েছিলিস কেন? ভাইয়ের প্রশ্নের জবাব দিতে গিয়েও থেমে গেল আর্নিকা। এসব কথা তার ভাইয়া জানলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসবে, আবার তাকেও আর কোনো দিন এখানে আসতে দিবে না। আর এখানে না আসতে পারলে এই বদলোকে শায়েস্তা করবে কি করে? তাই শুভ্র যেদিকে গেছে সেদিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, ওই একটা দেয়ালের মতো খাম্বার সাথে ধাক্কা খেয়েছিলাম আর কি। দেয়ালের মতো খাম্বা আবার কি? অবাক হয়ে বলে অনিক। সে তুমি বুঝবে না, এখন চলো তো বাড়ি যাই। কেন, তুই ঘুরতে যাবি না? না, আমার আর ইচ্ছে নেই যাওয়ার, গেলে তুমিই যাও। মানে কি, ঘুরতে যাওয়ার জন্য সোজা অফিসে চলে আসলি আর এখন বলছিস ইচ্ছা নেই? এটা কেমন কথা? এটা এমন কথাই। এখন তুমি তাড়াতাড়ি বাড়ি যাবে নাকি আমি একাই চলে যাব বলো? এতক্ষণ নরম স্বরে কথা বললেও আবার হালকা রাগী গলায় বলে আর্নিকা। তা দেখে অনিক বলে, আচ্ছা ঠিক আছে, চল বাড়ি যাব। হ্যাঁ চলো। ঠিক আছে, তুই নিচে গিয়ে দাঁড়া, আমি স্যারকে বলে আসি। তুমি আর তোমার এই রাক্ষস স্যার, উফ, আমি এগোলাম, তুমি তাড়াতাড়ি আসো তো। বলেই আগে আগে চলে গেল আর্নিকা। অনিক আর কিছু না বলে মুচকি এসে শুভ্রের কেবিনের দিকে এগোলো। শুভ্র নিজের কেবিনে আসে, চেয়ারে চোখ মুখ শক্ত করে বসে আছে। তার রাগ লাগছে না বিরক্ত লাগছে না ভালো লাগছে, তা সে নিজেই বুঝতে পারছে না। এই অনুভূতির দাবানলে এসে তার ইচ্ছে করলো ওই মেয়েটার গালে একটা চড় বসিয়ে দিতে। কি করলো তাকে এই মেয়ে? আর তার চোখের পাশের ওই তিলটা সে যেন ভুলতেই পারছে না। এসব ভেবে সে দাঁতের দাঁত চেপে বলে, Fucking feelings. I hate these feelings. I'll kill her. গোধূলি বেলার শেষ মুহূর্ত, চারিদিক সূর্য রশ্মিতে রক্তিম বর্ণ ধারণ করেছে। এখন আর আকাশে সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে না। মেঘগুলো যেন লাজে রাঙা হয়ে অন্ধকার রজনীকে বরণ করে নিচ্ছে। আকাশে বাধাহীন উড়ে বেড়ানো পাখিরাও এই মুহূর্তে নিজ নিজ নীড়ে ফিরে চলছে। এমন সময় চৌধুরী বাড়ির কলিং বেল বেজে ওঠে। আমেনা চৌধুরী গিয়ে দরজা খুলে আর্নিকা আর অনিককে দেখে অবাক হয়ে বলে, কি রে, তোরা এত তাড়াতাড়ি চলে আসলি যে? আজ না আন্নি ঘুরতে যাবে বলে তোর কাছে গেল? মায়ের কথার জবাবে অনিক বলে, ওর নাকি ইচ্ছে নেই আর, তাই চলে এলাম। ও আচ্ছা, ভিতরে আয়। আনিকা ভেতরে ঢুকতে আর কোনো কথা না বলে সোজা উপরে নিজের ঘরে চলে যায়। তার মন মেজাজ ভালো নেই সেই ঘটনার পর থেকে। কারোর সাথে কথা বলার ইচ্ছে করছে না। আনিকাকে এভাবে চলে যেতে দেখে তার মা বলে, ওর কি হলো? কোনো কথাও বললো না। অন্য সময় তো তার কথা থামে না। জানি না, গোটা রাস্তাতেও চুপচাপ ছিল। আচ্ছা ছাড়ো, হয়তো কিছু নিয়ে রেগে আছে, একটু পর দেখবে ঠিক হয়ে গেছে। স্বাভাবিকভাবেই বলে অনেক। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করি। অনিকও আর কিছু না বলে ঘরে চলে যায়। তার ফ্রেশ হতে হবে, সারাদিনের কাজের চাপে শরীরে নাজেহাল অবস্থা। অন্যদিকে আনিকা রাগে ফুঁসছে আর একা একা বকবক করছে। কুত্তা বিলাই হাতি ঘোড়া, তুই আমাকে থার্ড ক্লাস বলিস? তুই নিজে 4 ক্লাস। না না, 4 ক্লাস তো কিছু না, তুই থার্ড ক্লাস। শয়তান বদলোক কোথাকার, তোকে তো আমি ছাড়বো না। আমাকে অপমান করার মজা বোঝাবো আমি তোকে। তখন ইচ্ছে করে জড়িয়ে ধরেছি, ভয় পেয়েই তো ধরেছি। আর তুই কি করলি? আমায় ধাক্কা দিলি, টিকটিকির হাগু কোথাকার। আর পরে কি? আমি তোর সামনে গেছি, তুই তো তোর বুলডোজারের মতো শক্ত খাম্বা শরীরটা আমার কাছে, আমার ছোট পিঁপড়ার মতো শরীরের সামনে এসে দাঁড়িয়েছিলিস। কে কার সামনে দাঁড়িয়ে ছিল বনু? কে আবার ওইসব? বলতে বলতেই থেমে গেল আর্নিকা। তারপর দরজার দিকে তাকাতেই দেখে তার ভাইয়া দাঁড়িয়ে আছে, ভ্রুজোড়া কুঁচকে তার দিকে তাকিয়ে কি বলতে যাচ্ছিল এই ভেবেই সে বোকার মতো হেসে বলে, কই, কে, কোথায়? ভাইয়া, আমি তো গান করছিলাম। গান করছিলিস? আমি যে শুনলো। তাকে আর বলতে না দিয়ে আর্নিকা বলে, আর ছাড়ো তো, তুমি বলো কেন আসলে আমার রুমে? আমি তো তোকে খেতে ডাকতে আসলাম, খাবি না? চল। আচ্ছা চলো খেয়ে আসি। চল। অনেক যেতেই আর্নিকা মনে মনে বলে, উফ বাব্বা বাঁচলাম। তুইও যে কি করিস না অন্নি, এখনই শুনে নিলে কি হতো বলতো? কি রে আন্নি, আয়, কই গেলি আবার? মায়ের ডাকে নিচে যেতে যেতে আর্নি চিৎকার করে বলে, আসছি আসছি।
রাত 10টা। খানবাড়ির প্রতিটা সদস্য খেতে বসেছে। শুভ্র নিজ মনে খেয়ে যাচ্ছে। তার মা মিসেস সুমি খান পাশেই দাঁড়িয়ে শুভ্রকে এটা ওটা এগিয়ে দিচ্ছেন, আর কিছু বলার জন্য উসখুস করছেন, কিন্তু বলতে পারছেন না। একবার স্বামী তো একবার মেয়েকে ইশারা করছেন বলার জন্য, কিন্তু তার স্বামী মিস্টার সাহিল খান স্ত্রীর ইশারা বুঝতে পেরেও না বোঝার মতো করে আছেন, আর ছেলের সাথে বিজনেসের ব্যাপারে টুকটাক কথা বলছেন। তার কথা ছেলে যা চাইবে তাই হবে, তিনি এই ব্যাপারে কোনো কিছু জোর করে চাপিয়ে দেবেন না। এতে সুমি খান বেজায় বিরক্ত। আবার তিনি মেয়ের দিকে তাকালেন। মেয়ে তার এমনভাবে খাচ্ছে যেন এই মুহূর্তে খাওয়া ছাড়া বড় কোনো কাজ এই দুনিয়ায় নেই। এবার তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই বলবেন। শুভ্রবা, শুনছিস? আমার তোর সাথে জরুরি কথা আছে। শুভ্র মায়ের এতক্ষণ ধরে উসখুস ভাব, তাকে কিছু বলতে চাওয়া সবটাই লক্ষ্য করেছিল, এবং সে এটাও জানে তার মা কি বলবে। বেশ কয়েক মাস ধরে এই কথাই বলছেন তিনি। সে খেতে খেতে এই জবাব দিল। বল, শুনছি। ছেলের সম্মতি পেয়ে খুশি হয়ে গেলেন সুমি খান। ওষ্ঠে হাসি ফুটিয়ে বললেন, সেই তো কবে থেকেই বলছি বাবা, এইবার বিয়ের ব্যাপারটা নিয়ে কিছু ভাব। কি ভাববো? নির্লিপ্ত জবাব শুভ্রের। কি ভাববো মানে? বিয়ে শাদি কি করবি না তুই? এবার একটু রাগী গলায় বললেন সুমি খান। হ্যাঁ ভাইয়া, আবার বিয়েটা করেই নাও, অনেক দিন কোনো বিয়ে খাই না। একটু দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে শুভ্রতা। ঠিক আছে, তোর বিয়েটাই দিয়ে দেই, কি বলিস? স্বাভাবিকভাবেই বলে শুভ্র। আমি কেন বিয়ে করব? আমি তো ছোট। তাদের কথার মাঝখানে সুমি খান নরম স্বরে বলে ওঠেন, বাবা, তুই কি কাউকে ভালোবাসিস? বা তোর যদি কোনো পছন্দ থাকে আমাদের বল, আমরা তার সাথেই তোর বিয়ে দিব। মা, আমি এখন এসব নিয়ে ভাবছি না। এখন ভাববি না তো কখন ভাববি? যখন টাইম হবে তখন। আর আমি এই ব্যাপারে কিছু শুনতে চাই না। ছেলের গম্ভীর স্বরে কথায় আর কিছু বলতে পারেন না সুমি খান। তিনি জানেন তার ছেলে একবার না বলেছে মানে নাই, তাকে মানানোর সাধ্যি আর কারণেই। কম তো চেষ্টা করলেন না তিনি। দীর্ঘশ্বাস ফেলে মুখ ভার করে রইলেন তিনি। শুভ্র আর কিছু না বলে খেয়ে দিয়ে চলে গেল নিজের রুমে। সে যেতেই সাহিল খান স্ত্রীর উদ্দেশ্যে বললেন, ওর যা মন চায় তাই করুক, সংসার ও করবে, আমরা না। জোর করে কিছু চাপিয়ে দিলে হিতে বিপরীত হতে পারে। আর তুমি তো শুভ্রকে চেনো, ও কেমন। এখন আর মন খারাপ করো না। সুমি খান সবই বোঝেন, কিন্তু মায়ের মন বুঝতে চায় না। তিনি ভাবেন তার এই রক চটা গম্ভীর ছেলেটা বিয়ে দিলে যদি একটু স্বাভাবিক হয়, বউয়ের সান্নিধ্য পেয়ে যদি গম্ভীর ভাবটা কমে, কিন্তু তার এই ছেলে তো বুঝতেই চায় না। তিনি আর কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে নেন। রাত 12টা। ল্যাপটপ বন্ধ করে সোফা থেকে উঠে দাঁড়ায় শুভ্র। প্রতি রাতেই এভাবে রাত জেগে কাজ করার অভ্যাস তার। বিছানার কাছে এসে লাইট অফ করে শুতেই চোখের সামনে ভেসে ওঠে টানা টানা চোখের পাশে কালো একটা তিল আর এক জোড়া নরম হাতের স্পর্শ, যা তাকে জড়িয়ে ধরে বুকে মাথা গুজে আছে। ফট করে উঠে বসে শুভ্র। আবারও সেই বুকের বাঁ পাশের অসহ্য অস্থিরতা শুরু হয়ে গেছে। হৃদস্পন্দন বেড়ে গেল। বুকের বাঁ পাশে হাত দিয়ে আঁখি জোড়া বন্ধ করে নেয় সে, আর বলে, এই মেয়ে তো আমার ঘুম হারাম করে দিচ্ছে। না, এর একটা ব্যবস্থা করতেই হবে। শুভ্র শেহরাজ খানকে জ্বালাতে এসো না, নিজেও চলে যাবে। কারণ এই শুভ্র শেহরাজ খান কারো ঋণ রাখে না। শুভ্রের আর ঘুম হবে না তা সে বুঝে গেছে। তাই সে উঠে ড্রয়ার থেকে সিগারেট নিয়ে বেলকনিতে চলে যায়। বাইরে মৃদু ঠান্ডা শীতল বাতাস বইছে। আকাশে পূর্ণিমার চাঁদ নেই, তবে অর্ধ গোলাকৃতির চন্দ্র দেখা যাচ্ছে, যার আলোতে চারপাশের সমস্ত অবয়ব আলো আধারে লুকোচুরি খেলছে। এমন মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছে শুভ্র। পরনে তার ব্ল্যাক ট্রাউজার আর গ্রে কালারের টি শার্ট। পকেটে এক হাত ঢুকিয়ে অন্য হাতে সিগারেট টানছে। সে দৃষ্টি তার অদূর অদৃশ্যে। কাজের ব্যস্ততার জন্য এমন পরিবেশ শেষ কবে উপভোগ করা হয়েছিল তা তার মনে নেই। মেয়েটা ঘুম হারাম করলে এমন পরিবেশ উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য একটা ধন্যবাদ দেওয়াই যায়। পরক্ষণেই ভাবে, না,
ওই মেয়েকে ধন্যবাদ দেওয়ার প্রশ্নই আসে না। ওই মেয়ে ছলনাময়ী, তাকে অজানা অনুভূতির দহনে জ্বালিয়ে মারছে। এই মেয়ের ছলনায় সে কোনো দিনও আটকাবে না। শুভ্র ভাবে এই ছলনাময়ী ছলনা তার উপর কার্যকর হতে দিবে না সে। কিন্তু শুভ্র হয়তো জানে না আমরা যা ভাবি তার থেকে উত্তম কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য ভেবে রেখেছেন। আজ সকাল থেকে আকাশ যেন মন খারাপ করে বসে আছে। বর্ষাকালে এই এক সমস্যা, যখন তখন মেঘের মন খারাপ করে বসে থাকে, আবার একটু পরেই চঞ্চল রমণীর সেই হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। যেন মেঘেরও ঘন ঘন মুড সুইং হয়। এমন মন মাতানো পরিবেশে ঘরে বসে থাকতে কারই বা ভালো লাগে। তাই তো আর্নিকাও বেরিয়ে পড়েছে বাইরে। তবে সে এমনি এমনি বের হয়নি, উদ্দেশ্য কলেজে যাওয়া। এবার কলেজের প্রথম বর্ষের ছাত্রী আর্নিকা কলেজ গেটের সামনে আসতেই দেখতে দেখতে পায় তার প্রাণপ্রিয় বান্ধবী ঈশা আগের থেকে এসে তার জন্য অপেক্ষা করছে। রিক্সা থেকে নেমেই ভাড়া মিটিয়ে দৌড়ে ঈশার সামনে দাঁড়ায়, তারপর বলে, সরি রে, দেরি হয়ে গেল, আমি বুঝতেই পারিনি কখন টাইম চলে গেছে। তুই তো জানিস রাতে ঘুম আমাকে ধরা দেয় না, আর সকালে ঘুম আমাকে ছাড়তেই চায় না। ঈশা অনেকটাই রেগে আছে। এই মেয়ের প্রতিদিন লেট হয়, আর এর জন্য তারও ক্লাসে যেতে লেট হয়। আবার একে ছাড়া যেতেই পারে না একা একা, তার প্রাণপ্রিয় বান্ধবী কি না। তারপর হঠাৎ তার মনে পড়ে ওই টাকলু স্যারের ক্লাস আছে, আজকে না জানি কপালে কি আছে। এটা ভেবে সে রাগী কণ্ঠে বলে, তোর এই প্রতিদিনের ডায়লগ রাখতো, শুনতে শুনতে আমার কানটা পচে গেল। তোর জন্য আমারও লেট হয়। আর তুই জানিস না আজকে ওই টাকলু স্যারের ক্লাস আছে। টাকলু স্যারের ক্লাস আছে মনে পড়তেই আর্নিকা ঈশার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় আর বলে, তুই যে কি করিস ইস্যু, চল চল তাড়াতাড়ি চল, না হলে টাকলু স্যার আমাদের খেয়ে ফেলবে। আমি কি করলাম? তুই তো দেরি করলি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এখন চলেন তাড়াতাড়ি ভাবিজি। ভাবিজির সম্বোধন শুনেই লজ্জায় আর কিছু বলতে পারে না ঈশা। এই মেয়ে খুব ভালোভাবে জানে কিভাবে তাকে চুপ করাতে হয়। ঈশা আর কিছু বলে না, ক্লাসের উদ্দেশ্যে যেতে থাকে। আর এসব দেখে মিটিমিটি হাসে আর্নিকা। সব ক্লাস করে বাইরে আসে আর্নিকা আর ঈশা। এখন তারা শপিং করতে যাবে। এক সপ্তাহ পরই তাদের কলেজে নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হবে। দুই বান্ধবী ঠিক করেছে সেদিন তারা শাড়ি পরবে। যেই ভাবা সেই কাজ। বেরিয়ে পড়েছে শপিংয়ের উদ্দেশ্যে শাড়ি কেনার জন্য। অন্য সভ্যতা কখন যাবৎ তারা ঘুরে ঘুরে শাড়ি পছন্দ করছে, কিন্তু কোনো শাড়ি পছন্দ হচ্ছে না তাদের। অবশেষে একটা সাদা রঙের শাড়িতে চোখ আটকায় আর্নিকার। আর কিছু না দেখে ওই শাড়িটায় প্যাকিং করতে দেয় আর্নিকা। এসব একটা নীল রঙের শাড়ি প্যাকিং করতে দেয়। তখনই পেছন থেকে কেউ চাপটে জড়িয়ে ধরে আর্নিকাকে আর বলে, অর্নি আপু, কতদিন পর তোমার দেখা। অপর পাশের ব্যক্তিটির গলার আওয়াজ শুনে আর্নিকার বুঝতে বাকি নেই এটা কে। সেও পেছন ঘুরে তাকে জড়িয়ে ধরে বলে, সুব্রতা তুমি এখানে? আমি। তুমি তো আমাকে ভুলেই গেছো। গাল ফুলিয়ে বলে শুভ্রতা। তোমার মতো মিষ্টি মেয়েকে ভোলা যায় কখনো? মুচকি হেসে বলে আর্নিকা। শুভ্রতা আর্নিকাকে ছেড়ে একটু সরে দাঁড়িয়ে বলে, তাহলে আমার সাথে যোগাযোগ করো না কেন? সরি, আসলে এই কয়দিন খুব ব্যস্ত ছিলাম, তাই তোমার সাথে যোগাযোগ রাখতে পারিনি। এরপর থেকে সব সময় তোমার সাথে যোগাযোগ করব। আমাকে তো সবাই ভুলেই গেছে। পাশ থেকে বলে ওঠে ঈশা। আরে ঈশা আপু, তোমাকে কি আর ভুলতে পারি? হুম, তা তো দেখতেই পাচ্ছি। তো তোকে মনে রাখার বা কি আছে? কথাটা বলেই আর্নিকা হেসে দেয়। তাকে হাসতে দেখে শুভ্রতাও হেসে দেয়। ঈশা কিছু বলতে নেবে, কিন্তু তার হাসি দেখে সেও এসে যায়। তুমি কার সাথে এসেছো শুভ্রি? আরে দেখেছো, ভুলেই গেছি। দাঁড়াও, পরিচয় করিয়ে দিই। কথাটা বলেই পাশে দাঁড়ানো ব্যক্তিটাকে দেখিয়ে দিয়ে বলে, এই হলো আমার মা। আর মা, এই হলো আর্নিকা আপু, যার কথা আমি তোমাকে বলি। আর এটা হলো ঈশা আপু। আর্নিকা ঈশা দুজনেই সুমি খানকে সালাম করে। তিনিও মুচকি হেসে সালামের জবাব দেয়। তিনি এতক্ষণ পাশে দাঁড়িয়ে আর্নিকাকে দেখছিলেন। মেয়েটাকে তার বেশ মনে ধরেছে। মেয়ের কাছেও আর্নিকার নামে অনেক কথাই শুনেছে সে, তবে দেখা হলো আজই প্রথম। মেয়েটা দেখতো মাশাআল্লাহ। এমনই একটা হাস্যোজ্জ্বল টুকটুকে বউ তার ছেলের জন্য হলে মন্দ হয় না। কথাটা ভেবে মুখে হাসি ফুটে উঠল তার। পর মুহূর্তেই ছেলের কথা ভেবে মুখের হাসি মিলিয়ে গেল। এরপর যথাসাধ্য নিজেকে ঠিক করে বলে, তুমি তাহলে ওর অর্নি আপু? তোমার কথা শুনতে শুনতে তোমার দেখার খুব ইচ্ছে ছিল মা। তেমন কিছু না আন্টি, ও একটু বেশিই বলে।
এই কথাটা আগে মনে হতো, কিন্তু এখন মনে হয় ও সত্যি কথাই বলছে। আরে না না আন্টি, কি যে বলেন। এটুকু বলেই থামে আন্নিকা, তারপর বলে, চলুন আন্টি, ওই দিকের কফি শপে বসি। আন্নিকার এই প্রস্তাবে ঈশা, শুভ্রতাও সায় জানায়। সুমি খানও তাই না করতে পারলেন না। সবাই মিলে বসলো কফি শপে। কফি খেতে খেতে শুরু হলো তাদের গল্প। সুমি খান মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলেন আন্নিকার দিকে। মেয়েটা কত সহজে তার সাথে মিশে গেছে, যেন কত কালের পরিচিত তারা। এভাবে কিছুক্ষণ সময় কাটানোর পর তারা একে অপরের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। একটা 5 স্টার রেস্টুরেন্ট, যেটা এখন পুরোপুরি ফাঁকা। ঠিক ফাঁকা না, রেস্টুরেন্টের ভেতরে মধ্যবর্তী একটি টেবিলে বসে আছে এক ব্যক্তি। তিনি হলেন এই শহরের টপ 10 বিজনেসম্যানের মধ্যে একজন, মিস্টার জাহিন শাহ। বয়স তার 29-এর কোঠায়। লম্বা ফর্সা গায়ের রং, চুলগুলো জেল দিয়ে সেট করা। পরনে তার ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্ট। নির্দ্বিধায় সুদর্শন একজন যুবক সে। আর তাকে ঘিরেই 10 জনের মতো গার্ড তার থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। তার পাশেই দাঁড়ানো তার পার্সোনাল সেক্রেটারি মাবুদ। সে বারবার ঘড়ি দেখছে, যেন কারো অপেক্ষায়। হ্যাঁ, অপেক্ষাতেই আছে এসকে ইন্ডাস্ট্রিজের নবঘোষিত সিইও শুভ্র শেহরাজ খানের। তার আসার সময় 4টা বাজতে এখন 25 মিনিট বাকি। তা দেখে জাহিন বলে, কি মাহমুদ, তুমি না বললে দ্য গ্রেট শুভ্র খান টাইম নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না? কথা শেষ করতে পারল না সে। গটগট আওয়াজে চোখ তুলে তাকায় শব্দের উৎসের দিকে। তাকিয়ে দেখে দ্য গ্রেট শুভ্র শেহরাজ খান, উজ্জ্বল ফর্সা গায়ে ব্ল্যাক প্যান্ট, অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক কোট, চোখে রোদ চশমা পরে তার দিকে এগিয়ে আসছে। শুভ্র শেহরাজ, তার পেছনে অনিক। শুভ্রের দিকে চোখ ফিরিয়ে এক নজর ঘড়ির দিকে তাকায় যাইন। একদম কারেক্ট 4টা বাজে। সত্যি কথাটা মানতেই হবে, টাইমিং সেন্স দারুণ। তার কথাটি মনে মনে ভাবে জাহিন। তারপর শুভ্রকে এগিয়ে আসতে দেখে নিজের অজান্তেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো জাহিন। শুভ্র কাছাকাছি আসতেই তার দিকে হাত বাড়িয়ে দিল। তবে শুভ্র তাকে এক প্রকার উপেক্ষা করে সামনে চেয়ার টেনে বসে বলে, মিস্টার জাহিন, আপনার কাছে 30 মিনিট সময় আছে। যা বলার তাড়াতাড়ি বলুন। প্রথমেই এমন কথায় ভরকালো জাহিন, তারপর বলে, এত তারা কিসের মিস্টার শুভ্র? আপনার সাথে সময় নিয়ে প্রেমালাপ করার ইচ্ছে বা সময় আমার নেই। তা একেবারে মুদ্রা কথায় আসুন। গম্ভীর গলায় বলে শুভ্র। রাগ হলেও তা দমন করে নেয় জাহিন। তারপর কাটকাট গলায় বলে, আপনার কোনো কাজ নিয়ে ভাবার ইচ্ছে আমার নেই। আপনি জাল পণ্য বিক্রি করেছেন, তাই সিবি আপনার ফ্যাক্টরি সিল করে দিয়েছে। এতে আমার কিছু করার নেই। আর রইল ভালো হওয়ার ব্যাপারে, সেটা না হয় সময় বলে দিবে কার ভালো আর কার খারাপ হয়। শক্ত ও গম্ভীর কণ্ঠে বলে শুভ্র, কিন্তু সিবিআইকে প্রমাণটা আপনি দিয়েছেন। তার প্রমাণ কি? এ পর্যায়ে দাঁতে দাঁত চাপে জাহিন। তার কাছে এর কোনো প্রমাণ নেই, তবে সে নিশ্চিত শুভ্রই তার ফ্যাক্টরির সমস্ত বিষয়ে সিআইডিকে বলেছে। রাগে কটমট করে তাকিয়ে রুক্ষ কণ্ঠে কিছু বলতে নেবে তার পূর্বেই শুভ্র বলে ওঠে, আপনার টাইম অফ। বাকি কথা পরে একদিন বলবেন। আমার কাছে এর বাইরে সময় আপনার জন্য নেই। আমাদের খুব শীঘ্র দেখা হবে। অনেক ভিকেশ নিকেশ এখনো বাকি আছে। ঠিক যেভাবে এসেছিল সেভাবেই চলে যায় শুভ্র। তার পেছন পেছন অনিকও যায়। এতক্ষণ সে বসের পাশেই ছিল আর দেখছিল শরীরের ভেতর আগ্নেয়গিরির ন্যায় রাগ দমন করে কি করে তার বস এত ঠান্ডা ব্যবহারে পরিস্থিতি সামলে নিল। আজ বসের রাগ নিয়ন্ত্রণে না আসলে হয়তো এখানে একটা লোকও বেঁচে ফিরতে পারতো না। নেহাতি এই জানোয়ারের সমস্ত প্রমাণ এখনো পায়নি তারা, তাই হয়তো এখনো চুপ করে আছে। নইলে এই ভয়ঙ্কর হিসাব নিকাশ আজই হয়ে যেত। কথাটি ভেবে এই দীর্ঘশ্বাস ছাড়ে অনিক। রৌদ্রোজ্জ্বল একটি দিন। সকাল থেকে তাপদাহ কম হলো, এই দুপুর সময়ে আর যেন টিকে থাকা যাচ্ছে না। রাস্তাঘাট উত্তপ্ত হয়ে আছে, পা দিলেই যেন মনে হচ্ছে ঝলসে যাবে। অথচ কালকে অবধি মেঘলা দিন ছিল। উত্তপ্ত দ্বিপ্রহরের সময় কলেজের সামনে দাঁড়িয়ে আছে আর্নিকা আর রিশা। এই ভর দুপুরে রিক্সা পাওয়াও মুশকিল, তবে রাস্তা ফাঁকা নেই। অনবরত ট্রাক, প্রাইভেট কার, বাইক ছুটে চলছে। এত গাড়ি চলাফেরার মধ্যে একটা ছোট কুকুর
কুকুরের বাচ্চা মাঝ রাস্তায় আটকে পড়েছে, কোনো দিকে যেতে পারছে না। এটা দেখে কুকুর প্রেমী আর্নিকা আর নিজেকে আটকাতে পারল না, ছুটে গেল কুকুরের বাচ্চাটির কাছে। তাতে সমস্যা হলো না, কিন্তু ফেরত আসার সময় ঘটল বিপত্তি। অসাবধানবশত একটি গাড়ির সামনে পড়ল আর্নিকা। তবে ভাগ্যবশত জোরে ধাক্কা লাগার আগে গাড়ি চালক ব্রেক করতেই ভাবলা ধাক্কা লাগলো আর্নিকার। হুট করে ধাক্কা লাগায় আল্লাগো বলে চিৎকার করে মাটিতে পড়ে গেল আর্নিকা। আর্নিকার চিৎকারে তার দিকে দৌড়ে আসে ঈশা। এতক্ষণ সে অন্যদিকে তাকিয়েছিল, তাই বুঝতে পারিনি এদিকে কি হলো। ঈশা আসার আগেই গাড়ি চালক বেরিয়ে এসে হাঁটু গেড়ে বসে আর্নিকার মাথাটা কোলে তুলে বলে, বনু, এই বনু, ওঠ, চোখ খোল, কি হলো তোর? আদরের বোনের এমন অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ে অনিক। আর্নিকা গালে থাপ্পড় দিতে দিতে বলে, কি হয়েছে তোর আর্নি, চোখ খোল। এতক্ষণ ঈশাও এসে আর্নিকাকে ডাকতে থাকে। আর্নি, কোথায় লেগেছে তো? ও এই পর্যায়ে পিটপিট করে চোখ খোলে আর্নিকা, তবে বেশিক্ষণ থাকতে পারে না, আবারও চোখ বন্ধ করে নেয়। এতক্ষণে তাদের ঘিরে ছোটোখাটো ভিড় হয়ে গেছে সেখানে। অপরদিকে গাড়ির ভেতর বসে থাকা শুভ্র অনিককে আসতে না দেখে বাইরে আসে। সে তারপর সামনে এসে দেখে অনিক সেই ছলনাময়ী মেয়ের মাথা নিজের কোলে তুলে গালে হাত দিয়ে হালকা থাপ্পড় মেরে তাকে জাগানোর চেষ্টা করছে। কোথাও একটা রাগ হয় তার এই মেয়েকে কেন অনেক ছবে। অনেক ভাইয়া, কোলে তুলে নিন ওকে, হাসপাতালে নিয়ে যেতে হবে। কাঁদো কাঁদো স্বরে বলে ঈশা। ঈশার কথায় হুঁশ আসে অনিকের। আর্নিকাকে কোলে তুলতে যাবে, তার আগে ঝট করেই কেউ কোলে তুলে নেয় আর্নিকাকে। চোখ তুলে সামনে তাকিয়ে দেখে শুভ্র চোখ মুখ শক্ত করে কোলে তুলে নিয়েছে আর্নিকাকে। সে কিছু বলতে যাবে, তার আগে শক্ত কণ্ঠে শুভ্র বলে, গাড়ি স্টার্ট করো, হাসপাতালে নিয়ে যেতে হবে। অনিকও আর কিছু বলে না, এখন তার বোন সুস্থ হলেই হলো, বাকি কিছু দেখার দরকার নেই। উঠে দৌড়ে গিয়ে গাড়ি স্টার্ট দেয় সে। শুভ্র আর্নিকাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে দেয়। সে ঈশা পেছনে বসে আর্নিকাকে ধরে। তার কান্নার আওয়াজ না হলেও চোখের জল থামছে না। শুভ্র সামনে এসে বসতেই গাড়ি স্টার্ট দেয় অনিক। শুভ্র এক নজরে পেছনের সিটে হেলান দিয়ে আখি জোড়া বন্ধ করে শুয়ে থাকা আর্নিকার স্নিগ্ধ মুখশ্রীতে দৃষ্টিপাত করে। মুহূর্তেই তার হৃদ মাঝারে কম্পন অনুভব করে। ফট করে সামনে তাকায় সে, তারপর মনে মনে পণ করে এই ছলনাময়ীর দিকে সে আর তাকাবে না। পিট করে চোখ খুলে তাকায় আর্নিকা। 2 ঘন্টা অজ্ঞান ছিল সে। গাড়ি আস্তে ধাক্কা লাগার জন্য বেশি কিছু হয়নি তার, তখন শুধু অতিরিক্ত ভয় থেকে জ্ঞান হারিয়েছিল সে, আর হাতে ও পায়ে একটু ব্যথা পেয়েছে। চোখ খুলে সামনে তাকাতেই নজরে আসে সাদা ধপধপে আর ফ্যান। তারপর আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। আশেপাশে তাকিয়ে বোঝে সে হসপিটালে আছে, এবং তাকে একে একে দুপুরের ঘটনা মনে পড়ে। আর্নিকাকে চোখ খুলতে দেখে ঈশা এগিয়ে আসে তার দিকে, জিজ্ঞাসা করে, ঠিক আছে, তুই এখন কেমন লাগছে তোর? ঠিক আছি। আস্তে করে আর্নিকা বলে, তোকে কে ওইভাবে দৌড়াতে বলেছিল বলতো? যদি অনেক ভাইয়া না আসতো, অন্য কেউ হতো, আর গাড়ি ব্রেক না করতো, তাহলে কি হতো বলতো একবার? একটু রাগী কণ্ঠে বলে ঈশা। আরে আমি তো কুকুরের বাচ্চাটাকে আনতে গিয়েছিলাম, আমি কি জানি হুট করে গাড়ি চলে আসবে। তোর এই খামখেয়ালি কবে শেষ হবে বলতো বনু? নিজের দিকে তো তোর কোনো খেয়াল নেই। কেবিনে ঢুকতে ঢুকতে কাট গলায় বলে অনিক। সে এতক্ষণ বিল পে করছিল। জ্ঞান ফিরলে আর্নিকাকে নিয়ে যেতে পারবে বলেছিল ডক্টর, তাই আগে এই সব ব্যবস্থা করে নিচ্ছিল। আমি তো আর বলতে পারে না আর্নিকা। ভাইয়ের পরে কেবিনে ঢুকতে থাকা ব্যক্তিটিকে দেখে মনে মনে ভাবে, এই বদলোক এখানে কি করে। কি আমি? হ্যাঁ, আগে বাড়ি চল, তুই তোর ওই খামখেয়ালিপনা দেখাচ্ছি আমি। ভাইয়ার কথায় তার দিকে তাকায় আর্নিকা। কিছু বলতে যাবে, তার আগেই এক গম্ভীর কণ্ঠ শুনতে পায়, মিস আর্নিকা, এখন সুস্থ বোধ করছেন তো? এর জবাব দেয় না আর্নিকা, চুপ করে থাকে। এই বদ লোকের সাথে কথা বলবে না সে। তাকে চুপ থাকতে দেখে অনিক বোনকে বলে, কি হলো, উত্তর দে। ভাইয়ার কথায় তার দিকে তাকায় আর্নিকা। এমনিতেই ভাইয়া আজ রেগে আছে, তাই তাড়ামি না করে বলে, ভালো। এরপর থেকে রাস্তাঘাটে একটু দেখে চলাফেরা করবেন মিস। আর জবাব দেয় না আর্নিকা। শুভ্র বোঝে সে তার সাথে কথা বলতে চায় না, কেন চায় না তাও জানে, তাই আর কিছু না বলে, আচ্ছা, হাঁটতে পাবি, তোকে ডিসচার্জ দিয়ে দিয়েছে, বাড়ি যাব, এখন মা বাবা অপেক্ষা করছে। একটু নরম স্বরে বলে অনিক।
পারবো, শুধু হাতটা ধরো একটু। আচ্ছা ঠিক আছে, আয়। বলেই এগিয়ে যায় অনেক, তারপর এক হাতের বাহু ধরে বেড থেকে নামতে সাহায্য করে। ঈশাও এগিয়ে এসে এক হাত ধরে। এই সব তাই দেখে শুভ্র এইবার আর রাগ লাগছে না। যখন থেকে জেনেছে আর্নিকা অনিকের বোন, তখন থেকে আর রাগ করেনি। সে কেন রাগ করেছে তাও সে জানে না। অনিক আর্নিকার ভাই জানার আগে হাসপাতালের ভেতরেও সেই আর্নিকাকে কোলে করে এনেছে। অনিকও সেই সময় বোনের দুশ্চিন্তায় এত কিছু ভাবেনি। নিচে এসে শুভ্র গাড়ির সামনে দাঁড়ায় আর অনিক বলে, স্যার, আপনি না হয় যান, এখন আমরা সিএনজি বা অটোতে চলে যাব। অনিকের গাড়ি এখনো অফিসে। তখন তারা একটা কাজে শুভ্র গাড়িতেই দুজন বেরিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় এমন হওয়ায় তার গাড়িটা এখনো অফিসেই আছে। না, তার দরকার নেই, চলো, আমি তোমাদের বাড়ি পৌঁছে দিয়েছি। স্বভাবগত গম্ভীর কণ্ঠে বলে শুভ্র। না না স্যার, তার দরকার হবে না। কি দরকার হবে না হবে আমি তা বুঝে নেব, তোমরা ওঠো। আর কিছু বলতে পারে না অনিক। এমনিতেই সেই স্যারকে ভয় করে, তার উপর আজকে দুপুর থেকেই তাদের কম সাহায্য করেনি, তাই আর না করে না। আবার অসুস্থ বোনকে নিয়ে সিএনজিতে অসুবিধাই হবে, কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবে। তাই গাড়িতে উঠে বসে। ঈশাও তার সাথে বসে। সে তার প্রাণপ্রিয় বান্ধবীকে এভাবে ছেড়ে যাবে না, বাড়িতেই পৌঁছে দেবে। আর্নিকা এতক্ষণে চুপচাপ এই বদলোকের নাটক দেখছিল। তার সহ্য হয় না এই লোককে। সেদিন অপমান করলো, আর আজ দেখো কেমন নাটক করছে। টিকটিকির গু কোথাকার বলেই ভেঙচি কাটে সে। আবার সাহায্য করবি, ভালো কথা। ভালো করে বললে কি হয়, মনে হয় মুখের করলার জুস ভর্তি করা আছে, মিষ্টি কথা বলতে পারে না। আবারও ভেঙচি কাটে সে। গাড়িটি চৌধুরী বাড়িতে থামতে ঈশা নেমে আর্নিকাকে নামতে সাহায্য করে। পায়ের ব্যথাটা বেশি না হলেও দাঁড়াতে একটু প্রবলেম হচ্ছে আর্নিকার। ঈশাও আর্নিকার গাড়ি থেকে নেমে আগেই বাড়ির দিকে যায় তারা। অনিকও গাড়ি থেকে নেমে শুভ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, স্যার ভেতরে আসুন, একটু চা নাস্তা করে তারপর যান। শুভ্র আর্নিকাদের যাওয়ার দিকে তাকিয়ে অনিকের কথায় তার দিকে তাকায়, তারপর বলে, আজ না, অনেক অন্য কোনো দিন। এতটা পথ আসলেন, বাড়ির গেট থেকে চলে যাবেন, এটা কেমন দেখায় না? অন্য কোনো দিন আসবো অনেক। আজকে তোমার বোনের খেয়াল রাখো, তার রেস্টের প্রয়োজন। অনেক জানে এই লোক এক কথার মানুষ, তাই আর জোর করে না, বলে, আচ্ছা আজকে না হয় থাক, অন্য কোনো দিন কিন্তু অবশ্যই আসতে হবে। সেটা তো অবশ্যই। এই বলে গাড়ি ঘুরিয়ে চলে যায় শুভ্র। আর্নিকা ঈশা বাড়ির সামনে এসে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পরেই দরজা খুলে দেয় আমেনা চৌধুরী। দরজা খুলেই সে মেয়ের হাতে ব্যান্ডেজ দেখে অবাক সাথে বিচলিত হয়ে যায়। বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? হাতে ব্যান্ডেজ কেন? ও কিছু না মা, ওই একটু গাড়ির সাথে ধাক্কা লেগেছে। মায়ের কথায় মেকি হেসে বলে আর্নিকা, অ্যাক্সিডেন্ট করে হাতে ব্যান্ডেজ লাগিয়ে বলছি একটু গাড়ির সাথে ধাক্কা লেগেছে? আমাকে পাগল পেয়েছিস তুই? আমি বুঝি না। কিছুটা রাগী কণ্ঠে বলে আমেনা চৌধুরী। আরে মা। আর্নিকাকে কিছু বলতে না দিয়ে ঈশা বলে ওঠে। ঈশার কথায় তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায় আর্নিকা, যেন বোঝাচ্ছে আর একটা কথা বললে তোকে আমি খেয়ে ফেলবো, বদমাশ মহিলা। ঈশা এমন তাকানো দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে। ততক্ষণে আর্নিকার মা আহাজারি শুরু করে দিয়েছে। এই মেয়েকে নিয়ে আমি কি করব? বিয়ের বয়স হয়ে গেল, অথচ এর বুদ্ধি হলো না। এখনো বুদ্ধি সেই হাঁটুতেই পড়েছে, শুধু হাতে পায়েই বড় হলো। আর একে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। তার এমন আহাজারি শুনে আর্নিকার বাবা আজাদ চৌধুরী দরজার কাছে এগিয়ে আসে। তিনি একটু আগেই অফিস থেকে এসে ফ্রেশ হয়ে সোফায় বসেছিলেন। স্ত্রীর এমন আহাজারি শুনে এগিয়ে এসে মেয়ের হাতে ব্যান্ডেজ দেখে তাড়াতাড়ি মেয়ের কাছে যায় ও বিচলিত কণ্ঠে বলে, মা, তোর হাতে কি হয়েছে? ব্যথা পেলি কি করে? বাবা। আবারও আনিকাকে কি বলতে না দিয়ে তার মা বলে, কি আর হবে তোমার মেয়ের? আরো আদরে আদরে বাদর তৈরি করো, আমার কথা তো কেউ শুনবে না। আরে রাগ করছো কেন? শুনতে তো দাও, কি হয়েছে? তারপর আনিকাকে উদ্দেশ্য করে বলে, আয় মা, ভেতরে আয়, আগে বস, তারপর কথা বলি। তুমিও এসো মামুনি। মেয়েকে ধরে সোফায় বসালেন আজাদ চৌধুরী। তারপর তার পাশে বসে তাকে পরম যত্নে বুকে টেনে নিলেন। স্নেহপূর্ণ হাত মাথায় বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, এবার বলো তো মা, কিভাবে হলো এসব?
আনিকাও বাবার আহ্লাদ পেয়ে বাবার বুকে নিজের শান্তি খুঁজে নিল। তারপর নিজের দোষ ঢাকতে কিছু বলতে যাবে তার আগেই তাকে আবারও থামিয়ে অনেক বাড়িতে প্রবেশ করতে করতে বলল, তোমার এই বাদর মেয়েকে কি জিজ্ঞেস করছো? বাবা, আমার কাছে শোনো, কি করেছে তোমার এই গুণধর? কি করেছে? মাঝ রাস্তায় একটা কুকুর বাচ্চাকে আনতে গিয়ে আমাদের গাড়ির সামনে চলে এসেছে। ভাগ্যিস গাড়িটা আমি যথাসম্ভব তাড়াতাড়ি ব্রেক করেছি, কিন্তু রক্ষে হয়নি, হালকা একটু ধাক্কা লেগে হাতে ব্যথা পেয়েছে। গাড়িটা তুই চালাচ্ছিস? এতক্ষণ নরম কণ্ঠে কথা বলল, এবার গম্ভীর কণ্ঠে বলে উঠলেন আজাদ চৌধুরী, হ্যাঁ। বেয়াদব ছেলে, তোর সাহস কি করে হয়? আমার মেয়ে ব্যথা দেওয়ার তোকে গাড়ি চালানোর লাইসেন্স দিয়েছে কে? বাবার কথা শুনে অবাক হলেও পরোক্ষ নেই নিজেকে ঠিক করে নেয় অনেক। কারণ সে জানে তার বাবা এমনই, মেয়ের ভুল সে দেখবেই না। এখানে আমার কি দোষ? ওই তো হুট করে সামনে চলে এসেছিল। তুই দেখে শুনে গাড়ি চালাবি না বেয়াদব। আমি কিছু বলতে চেয়েও বলল না অনেক। বোনের দিকে তাকিয়ে দেখে সে মিটিমিটি হাসছে। কে জানে এখন এখানে যাই বলা হোক না কেন আগে তাকেই দোষী ভাবা হবে, এটাই হয়ে আসছে চিরকাল। তাই আর কথা না বাড়িয়ে সোজা উপরে নিজের কক্ষে চলে যায়। তবে যাওয়ার আগে বোনকে উদ্দেশ্য করে বলে যায়, মিটি না হেসে রেস্ট নে বেয়াদব, তোর বিচার আমি পরে করছি। আনিকা তার যাওয়ার পানে তাকিয়ে ভেঙচি কাটে। সে জানে তার ভাইয়া এখন রেগে থাকলেও রাগ কমে গেলে আর কিছু বলবে না। আজাদ চৌধুরী এবার মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মামনি, তুমি কিন্তু এই কাজটা ঠিক করনি। বাবা আমি আমার কথাটা আগে শোনো, তারপর কথা বলবে। বলো। কাউকে সাহায্য করা ভালো, সেটা হোক মানুষ বা পশু, কিন্তু তাই বলে নিজেকে বিপদে ফেলে সাহায্য করা এটা কেমন কথা? তুমি সাহায্য করবে ঠিক আছে, তবে নিজেকে সেফ রেখে তারপর। আমাদের প্রতিটা মানুষের উচিত আগে নিজেকে নিয়ে ভাবা, তারপর বাকি সবাই, বুঝেছো? বুঝেছি, সরি, আর হবে না এমন। তোর এই কথাটা মনে থাকলেই হয় এখন। আমিনা চৌধুরী বলে ওঠেন, মা, আমি কি কোনোদিন তোমাদের অবাধ্য হয়েছি বলো? আমি তো তোমার বাধ্য ভদ্র মেয়ে, তাই না? হ্যাঁ, তা তো জানি তুই কতটা বাধ্য। এবার যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। হ্যাঁ মামনি, যাও রেস্ট নাও। ইশামা, ওকে একটু রুমে নিয়ে যাও তো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ আন্টি, যাচ্ছি। ঈশা আন্নিকাকে তার কক্ষে নিয়ে যায়। কক্ষে যেতেই তড়িৎ গতিতে আন্নিকা ঈশার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে শুধায়, তুই তখন কি বলি? হ্যাঁ মাকে, আমাকে আরো বকা খাওয়ানোর ধান্দা না? ঈশা হঠাৎ এমনটা হওয়ায় চমকায়, নিজেকে স্থির করে বলে, তো তোকে বকা দিবি না তো বরণ করবে? আমি কি বলেছি আমাকে বরণ করতে? বরণ তো তোকে করবে। একদম ফালতু কথা বলবি না আর্নি। যা বাবা, আমি কি ফালতু কথা বললাম? অবাক হয়ে বলে আন্নিকা। না, তুই কি ফালতু কথা বলতে পারিস নাকি? কণ্ঠে একটু রাগ মিশিয়ে বলে ঈশা। হ্যাঁ সেটাই তো, আমি কি ফালতু কথা বললাম? আমি তো সত্যি কথাই বলেছি। আত্মবিশ্বাসী কণ্ঠে বলে আন্নিকা। সামনে দুহাত জোর করে ঈশা বলে, মাফ চাইবো, তোকে আর সত্যি কথা বলতে হবে না। কেন? তুই আমার ভাইয়াকে ভালোবাসতে পারিস আর আমি বললেই দোষ? আর আমি তো রায়বাঘিনী ননদনী হই, বুঝ। আর বলতে পারল না আন্নিকা। তৎক্ষণাৎ আন্নিকার মুখ চেপে ধরে ঈশা যাতে এবং ফিসফিস করে বলে, দোহাই লাগে বল, চুপ হয়ে যা, কেউ শুনে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। সুমি খান কফি নিয়ে ছেলের কক্ষে প্রবেশ করে। কক্ষে প্রবেশ করে তার দৃষ্টিগোচর হয় ছেলে তার সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। তিনি এগিয়ে গিয়ে ছেলের সামনে কফিটা রেখে তার পাশে বসেন। শুভ্র কফিটা নিয়ে খেতে শুরু করে আবারও কাজে মন দিল। সুমি খান এবার নিজেকে প্রস্তুত করে বলতে শুরু করে, তুই কি আমার কথাটা শুনবি না বাবা? কি কথা মা? তুই কি জানিস না আমি কি চাই? মা, তুমি যা চাচ্ছ আমি সেটা এই মুহূর্তে চাচ্ছি না। কেন, তুই কি কাউকে ভালোবাসিস? ভালোবাসি কথাটা শুনতেই শুভ্রর আন্নিকার স্নিগ্ধ মুখশ্রী আখিধয়ে ভেসে ওঠে। পর মুহূর্তে নিজেকে বোঝায় সে কাউকে ভালোবাসতে পারে না, তার দ্বারা ভালোবাসা হবে না। এটা ওই ছলনাময়ী মেয়ের ছলনা। নিজের ভাবনায় নিজেই বিরক্ত শুভ্র। মায়ের কথায় নিজের ভাবনা থেকে বের হয়। আচ্ছা ঠিক আছে, তুই এখন বিয়ে করতে চাচ্ছিস না তো তাহলে আমরা মেয়ে পছন্দ করে এঙ্গেজমেন্ট করে রাখি, তারপর তোর সময় মতো বিয়ে হবে। মা, শুভ্র কিছু বলতে যাবে তার মা তাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, আমি আর কিছু শুনতে চাই না শুভ্র, ধরে নে এটা আমার শেষ আবদার তোর কাছে। এক পর্যায়ে কিছুটা সময় নিশ্চুপ থাকে শুভ্র, তারপর কিছু একটা ভেবে বলে,
ঠিক আছে, মানলাম তোমার কথা। দেখো মেয়ে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? প্রথম কথায় খুশি হলেও শেষের কথায় মুখটা মলিন করে বলে উঠলেন সুমি খান। আমার পছন্দ না হলে আমাকে কেউ জোর করতে পারবে না। গম্ভীর কণ্ঠে বলে শুভ্র। সুমি খান এতেই খুশি হয়ে যান। ছেলে তার মত বদলিয়েছে এটাই অনেক। আর রইল পছন্দের কথা, তার পছন্দের উপর তার আস্থা আছে। ছেলে আর না করতে পারবে না ভেবেই তিনি মুচকি হাসেন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি খুশিতে আত্মহারা হয়ে স্বামীর কাছে এই খুশির সংবাদ দিতে যান। তার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে আবারও মন দেয় শুভ্র। তার হাতে তার মা খুশি হবে জানতো, তবে এতটা খুশি হবে এটা ভাবতে পারেনি। নিস্তব্ধ রাত্রি, চারিদিকে নিস্তব্ধতায় ভরা। আকাশে অর্ধ গোলাকৃতি চন্দ্রিমা, তাকে ঘিরেই হাজারো তারাদের মেলা। বাতাসে আছে শীতল পরশ, স্নিগ্ধ হাওয়ার পরশ যেন শরীর ও মন মাতিয়ে তুলছে বারংবার। খুব বেশি রাত্রি না হলেও চারিদিক নিস্তব্ধ, তবে সেই নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝেই কয়েকটা প্রাইভেট কার, বাইক ছুটে চলছে অন্ধকার রাস্তাতে। কিয়ৎক্ষণের জন্য আলোকিত করে যাচ্ছে এই অন্ধকারচ্ছন্ন পরিবেশকে। এই আলো অন্ধকারে লুকোচুরি খেলায় ঈশা তার হৃদ মাঝারে লুকিয়ে রাখা পুরুষটিকে আর চোখে দেখে চলছে। এই মানুষটিকে তার এত কেন ভালোবাসতে ইচ্ছে করে তা সে জানে না। এই লোকটি কবে তার সাথে ভালোভাবে কথা বলেছে তা মনে পড়ে না ঈশার। সবার সাথে হাসি খুশি মুখে কথা বলল, তার বেলাতেই যেন এই লোকের মুখে করল্লার জুস ঢেলে দেওয়া হয়। তবু সে এই লোককেই ভালোবাসে। কেন বাসে তা সে জানে না, জানতে চায়ও না। শুধু জানে এই মানুষটির আশেপাশে থাকলে তার সুখ সুখ অনুভব হয়। তাকে এক নজর দেখলে তার মন ভালো হয়ে যায়, তাকে নিয়ে ভাবতে ভালো লাগে, ভালোবাসতে ভালো লাগে, তাই ভালোবাসে। কিন্তু এই লোক তার অনুভূতি বোঝে না। বোঝে না নাকি ঈশা বুঝতে দেয় না? হ্যাঁ, সেই বুঝতে দেয় না। তার ভয় হয় যদি না করে দেয়। এখন তো তাও কথা না বললেও চোখের সামনে দেখতে পায়। আর ভালোবাসার কথা বললে যদি সেটুকুও না পায়, তখন কিভাবে থাকবে সে? তার থেকে তার অনুভূতি তার মাঝেই থাক না হয়। কে বলেছে অনুভূতি প্রকাশ না করে ভালোবাসা অনুভব করা যায় না? এই যে এই মুহূর্তে সে তার প্রিয় মানুষটার পাশে হাঁটছে, হাতে হাত রেখে না হাঁটলেও পাশাপাশি তো হাঁটছে। এটাই তার কাছে অনেক, এটাই তার জীবনের অনেক বড় প্রাপ্তি। আর কিছু চাই না তার। ঈশার আকাশকুসুম ভাবনার মাঝে তারা হাঁটতে হাঁটতে ঈশাদের বাড়িতে পৌঁছে গেছে। আনিকাদের বাড়িতে রাতে খাওয়া দাওয়ার পর বাড়ি ফেরার কথা বললে আমেনা চৌধুরী ঈশাকে একা এত রাতে পাঠাতে নারাজ। তাই অনিক কি বলেছে ঈশাকে বাড়ি পৌঁছে দিতে। অনিকের গাড়ি বাড়িতে না থাকায় সে অটো নিতে চাইলে মানা করে ঈশা, বলে হেঁটেই যাবে। অনিকও আর মানা করেনি। আনিকাদের বাড়ি থেকে ঈশাদের বাড়ি হেঁটে গেলে 20 মিনিটের দূরত্ব। এতটা সময় দুজনে পাশাপাশি আসলে কারো মুখেও কোনো কথা ছিল না, যেন দুজন একে অপরের অস্তিত্ব অনুভব করছিল। বাড়ি পৌঁছালে ঈশার মন খারাপ হয়। কেন এত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে হলো? আর একটু দেরি হলে আর একটু সময় সে তার প্রিয় মানুষটার সাথে থাকতে পারত। বাড়ির বাইরে থেকে যাওয়ার জন্য ইচ্ছা আছে নাকি? গম্ভীর কণ্ঠে বলে অনিক। হ্যাঁ, না মানে আকস্মিক অনিকের কথায় ঘাবড়ে গিয়ে বলে ঈশা। তাহলে বাড়ির ভেতর না গিয়ে দাঁড়িয়ে আছো কেন? না, ইচ্ছে তো নেই। তাইলে কি আপনার সাথে নিয়ে যাবেন? বিড়বিড়িয়ে বলে ঈশা, যাতে অনিক শুনতে না পায়। কি বিড়বিড় করছো? ঈশাকে বিড়বিড় করতে দেখে শুধায় অনিক। না না, তেমন কিছু না ভাইয়া। তাড়াতাড়ি যাও এখন। আপনি এতটা রাস্তা আসলেন, ভিতরে না ঢুকেই চলে যাবেন? ঈশাকে আর বলতে না দিয়ে অনিক বলে, আজ না, অন্য একদিন যাব। এখন তুমি তাড়াতাড়ি ভিতরে যাও। আর কিছু বলতে পারে না ঈশা। নিঃশব্দে মাথা নিচু করে বাড়ির ভেতরে ঢুকে। ঈশা বোঝে না তার সাথে আর একটু থাকলে কি হবে। এত তাড়া দিচ্ছে যেন তার সাথে আর 1 মিনিট থাকলে গায়ে ফোস্কা পড়ে যাবে। ঈশা বাড়িতে ঢুকতেই অনিকও নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরে চলে যায়। খান পরিবারের সবাই আজ এসেছে চৌধুরী বাড়িতে। সুব্রতা ঈশার থেকে জেনেছে আনিকা অ্যাক্সিডেন্ট করেছে। তারপর থেকেই তার মাকে বলেছে আনিকাকে দেখতে যাওয়ার কথা। সুমি খানও আর না করেননি। আনিকা বাবা মার সাথে তারও দেখা করতে হবে তা সে ভেবে রেখেছিল। এই বাহানায় তার উদ্দেশ্য সফল হয়ে যাবে। তাই তো স্বামী আর মেয়েকে নিয়ে চলে এসেছেন আনিকাদের বাড়ি। শুভ্রকে আসার কথা বললে
বলেননি তিনি আগে সবটা ঠিকঠাক করবেন, তারপর এই ছেলেকে আনবেন। না হলে যার রকচটা ছেলে তার কখন কি করে বসে কোনো ঠিক নেই। এই বিষয়ে কোনো ঝুঁকি নিতে চান না তিনি। সুমি খান ভেবেছিলেন এখানে এসে তাকেই সবটা সামলাতে হবে। তার স্বামী হয়তো এই বিষয়ে আগ্রহী থাকবেন না, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে। সাহিল খান এবং আজাদ চৌধুরী খোঁজ গল্পে মেতেছেন। তারা কলেজ ফ্রেন্ড, কলেজে খুব ভালো বন্ধুত্ব ছিল তাদের। সময়ের সাথে সাথে ব্যস্ততার নিরিখে তাদের আর দেখা হয় না। তাই তো এতদিন পর পুরনো বন্ধুকে পেয়ে যেন তারা আবার আগের সময় ফিরে গেছেন। আর্নিকাও শুভ্রতা আর্নিকার ঘরে গল্প করছে। সুমি খানও আমিনা চৌধুরীর রান্নাঘরে কাজ করতে করতে গল্পে মেতেছেন। তাদেরও ভালোই ভাব জমে গেছে। ছুটির দিন হওয়াতে অনিকও আজ বাড়িতে আছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে শুভ্রতা আর আর্নিকা ছাড়া সবাই একসাথে ড্রয়িং রুমে বসেছে। সেখানেই শুভ্রের বাবা সাহিল খান সবার দৃষ্টি আকর্ষণ করতে একটু গলা ছেড়ে বলে উঠলেন, আজাদ, আমরা আর্নিকা মামুনির অ্যাক্সিডেন্টের খবর শুনে তাকে দেখতে আসলেও আমাদের আরও একটি উদ্দেশ্য আছে এখানে আসার। আজাদ চৌধুরী ভ্রুকুচকে চাইলেন সাহিল খানের দিকে। অনিক ও আমেনা চৌধুরীর চোখে প্রশ্ন। সুমি খানও আগ্রহ নিয়ে চাইলেন স্বামীর দিকে। আজাদ চৌধুরী কিছু বলতে যাবেন, তাকে থামিয়ে দিয়ে সাহিল খান আবারও বললেন, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। তুই কিন্তু রাগ করতে পারবি না কথাটা শোনার পর? এ পর্যায়ে আজাদ চৌধুরী কিছুটা চিহ্নিত হলেও একটু হাসার চেষ্টা করে বন্ধু সাহিল খানকে আশ্বস্ত করে বললেন, কি এমন কথা শুনি যা শুনে আমি রাগ করব? বলছিস তো রাগ করবি না? না, করব না বলে। সাহিল খান স্ত্রীর দিকে একবার তাকিয়ে আবারও দৃষ্টি স্থির করলেন আজাদ চৌধুরীর দিকে। তারপর শান্ত কণ্ঠে বললেন, তুই তো আমার ছেলে শুভ্রকে দেখেছিস। সে এখন আমার গোটা অফিস সামলাচ্ছে। নিজের ছেলের সম্পর্কে আর কি বলবো, অনেক তাকে ভালো করে জানে। তার থেকে না হয় জেনে নিস সে ঠিক কেমন। আমি যা বলতে চাচ্ছি সেই কথায় আসি। আর্নিকা মামুনিকে আমার স্ত্রী আগে থেকে পছন্দ করত, তাই আমাকে এক প্রকার ধরে বেঁধে এখানে নিয়ে এসেছে। আমি তখন ব্যাপারটা অতটাও গ্রাহ্য না করলেও এখন আর্নিকা মামুনিকে দেখার পর আমারও তাকে পছন্দ হয়েছে। তার থেকেও বড় কথা, তোর মেয়ে জানার পর থেকে আমাদের সম্পর্কটাকে আর মজবুত করে তোলা ও আর্নিকা মামুনিকে আমাদের বাড়ির একটি রত্ন করে নিয়ে যাওয়ার জন্য তোর কাছে অনুমতি চাইছি। সাহিল খানের কথা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে আছেন আজাদ চৌধুরী। এখন এই মুহূর্তে তার ঠিক কী বলা উচিত সে বুঝতে পারছে না। কিছুক্ষণ নীরবতা পালন করে তিনি বললেন, না, করব না। বলো, তোর প্রস্তাবে না করার কোনো কারণ আমি দেখছি না। শুভ্র যেহেতু তোর ছেলে, তাহলে সে নির্দ্বিধায় ভালো ছেলে, কিন্তু আমার মেয়েটা যে এখনো ছোট। আজাদ চৌধুরীর কথা শুনে তৎক্ষণাৎ সুমি খান বলে উঠলেন, ভাইজান, আমরা তো এখনই বিয়ের কথাটা বলছি না। এখন কথাবার্তা ঠিক করে রাখি। ছেলে মেয়েদের জানাই, তারা যদি রাজি থাকে তাহলে আকরটা করে রাখবো। পরে না হয় ধুমধাম করে আবারও বিয়ে দিয়ে তারপর নিয়ে যাব। এবার আর আজাদ চৌধুরী কিছু বলতে পারলেন না, চুপচাপ কিছু ভাবতে লাগলেন। তারপর ছেলে এবং স্ত্রীকে একবার তাকিয়ে বললেন, দুঃখিত, আমি এখনই কিছু বলতে পারছি না। মেয়ের সাথে কথা বলে তারপর জানাবো। মেয়েকে আমি জোর করতে চাচ্ছি না। কোনো অসুবিধা নেই, তুই ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাতে পারিস। শান্ত কণ্ঠে বললেন সাহিল খান। সুমি খানও তার কথাতে সম্মতি জানালেন। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে এবার তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলেন। সুমি খান সাহিল খান গাড়িতে বসতেই শুভ্রতা আর্নিকাকে জড়িয়ে ধরে তাকে বলে, অনি আপু, তোমাকে খুব শীঘ্রই একেবারে আমাদের বাড়িতে নিয়ে যাবে। তারপর সারাদিন খুব গল্প করব। আনিকা তার কথা আর কিছু না বুঝেই হাসতে হাসতে বলে ওঠে, ঠিক সারা দিন তোমার সাথে থাকলে খুব ভালো হবে। তার জন্য তোমাদের বাড়ি যেতে হলেও যাব। তারপর একে একে সবার থেকে বিদায় নিয়ে সেদিন তারা নিজেদের বাড়ি ফিরে গেল। তবে যাওয়ার আগে সাহিল খান আজাদ চৌধুরীকে বললেন, তোর উত্তরটা যাতে হ্যাঁ হয় আজাদ। তোর মেয়েকে আমি আমার আর এক মেয়ে হিসেবে চাই। আজাদ চৌধুরী কিছু না বলে শান্ত দৃষ্টিতে তাকে আশ্বস্ত করলেন শুধু। আনিকা আজ কলেজে এসেছে শাড়ি পরে, তবে সে যদি জানতো আজ এমন কিছু হবে তাহলে হয়তো জীবনে আসতো না এভাবে কলেজে। আর এই শুভ্র নামক অসভ্য বদ লোকের সামনে তো সে আর কোনো দিনও যাবে না।
স্নিগ্ধময় একটি দিন। কাল সারা রাত বৃষ্টি হওয়ার দরুন আজ সূর্যের প্রখরতা এখনও প্রকট হয়নি। সূর্যটা আজ মৃদু সোনালি আলোয় চারিদিক ঝলমল করে তুলেছে। তার সাথে পশ্চিমী হাওয়া দুলিয়ে দিয়ে যাচ্ছে গাছের নরম পাতা। আকাশে শুভ রাঙা মেঘ ঘুরে বেড়াচ্ছে। নীলিময় আকাশে একখানা শুভ রঙের ভেলা যেন চারিদিকে শুভ্রতা ছড়িয়ে দিয়েছে। আজ আর্নিকাদের কলেজে বার্ষিক অনুষ্ঠান। আর্নিকার হাতের ব্যথা নেই বললেই চলে, তাই আজ সে কলেজে এসেছে। কলেজে আসতেই প্রিন্সিপাল স্যারের ডাক পড়েছে তাই স্যারের রুমের দিকে রওনা দিল আর্নিকা। আর্নিকা খুব ভালো স্টুডেন্ট না হলে অধিকাংশ স্যার তাকে চেনে। তার ভাইয়া অনিকের পরিচয়। তার ভাইয়াও এই কলেজে পড়েছে এবং খুব ভালো স্টুডেন্টও ছিল। প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এসে দাঁড়ালো অর্নি। তারপর নক করে নরম স্বরে বলল, স্যার আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো আর্নিকা, তোমার অপেক্ষাই করছিলাম। হ্যাঁ স্যার, বলুন, কোনো দরকার? দরকার, তোমাকে একটা দায়িত্ব দেওয়া হবে। কি দায়িত্ব স্যার? বেশি কিছু না, শুধু আমাদের কলেজের চিফ গেস্টকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাতে হবে। আমি কেন স্যার? সেটা গেস্ট আসলেই বুঝতে পারবে। স্যার? আর কিছু বলতে পারে না অর্নি। তাকে থামিয়ে দিয়ে প্রিন্সিপাল স্যার গম্ভীর স্বরে বলে, আমি না শুনতে চাচ্ছি না আর্নিকা, যাও গিয়ে প্রস্তুতি নাও। রাগ হয় আর্নিকার। এভাবে তাকে জোর করতে হবে কেন? আর কি কেউ নেই এই কলেজে? তাদের বললে কি হতো? তবুও কিছু বলতে পারে না সে। বেরিয়ে পড়ে প্রিন্সিপালের কক্ষ থেকে বের হতে ঈশা তার দিকে এগিয়ে আসে। সেও এসেছিল আর্নিকার সাথে, তবে ভেতরে যায়নি। এতক্ষণ বাইরেই অপেক্ষা করছিল। কিরে, স্যার কি বললো তোকে? কি বলেছে শুনবি? তোর মাথা আমার মুন্ডু। রাগে গজগজ করতে করতে বলে আর্নিকা। মুহূর্তেই চোখ মুখ কুঁচকে নেয় ঈশা। তারপর বলে, বাজে কথা না বলে বল স্যার কি বললো। বাজে কথা আমি বলি? হ্যাঁ আমি বলি। এবারে বিরক্ত হয় ঈশা। এই মেয়ে এমনই, রাগ হলে মাথা ঠিক থাকে না। যাকে সামনে পাবে রাগ তার উপরেই ছাড়বে। তাই সে বোঝানোর সুরে বলে, আচ্ছা ঠিক আছে, শান্ত হ আর বল স্যার কি বললো। কিছু কি হয়েছে? রাগটাকে একটু দমন করে আর্নিকা বলে, কোথাকার কে না কে আসবে, আমায় তাকে ফুল দিয়ে বরণ করে নিতে হবে? ও, এই জন্য এত রাগ? এই বাজে কথা বলবি না। এমনিতে শাড়ি পরে ঠিকভাবে হাঁটতে পারছি না, তার উপর আবার উটকো ঝামেলা। কেন? এমন তো না যে প্রথমবার শাড়ি পরেছিস। তাহলে? আরে প্রথমবার শাড়ি না পরলেও বাড়ির বাইরে প্রথমবারই। আগে তো বাড়িতে পরতাম শখ করে, তখন কি আর এত হাঁটাহাঁটি করতে হয়েছিল নাকি? আস্তে আস্তে হাঁট, তাহলেই হবে। আর স্যার যেহেতু বলেছে তোকে বরণটা করতে, তাহলে তোকেই করতে হবে। কোথাকার কোন হাতি না ঘোড়া, ওনাকে আবার বরণ করতে হবে? যত সব ঢং। উনি কি আমার বর নাকি যে বরণ করা লাগবে ওনাকে? কথাটা বলেই মুখ বাঁকায় আর্নিকা। এসব বেশি বেশি হচ্ছে কিন্তু। রাগে গজগজ করতে করতে বলে আর্নিকা, আচ্ছা ঠিক আছে, আর বলবো না, চল, না হলে ওদেরকে প্রধান অতিথি চলে আসবে, তারপর স্যার তোর ক্লাস নেবে। চল আর কি। দাঁতে দাঁত চেপে কথাটা বলে শাড়ি সামলিয়ে আগে আগে হাঁটতে থাকে আর্নিকা। ঈশাও আর্নিকার রাগ দেখে আর কিছু বলে না, ঠোঁট চেপে হাসতে হাসতে চলে যায়। মঞ্চের সামনে এসে দাঁড়াতেই কয়েকজন এসে আর্নিকাকে বলে গেটের কাছে যেতে। প্রধান অতিথি আসার সময় হয়ে গিয়েছে। আর্নিকা আর কিছু বলতে পারে না। রাগটাকে দমন করে একটা ফুলের বাকেট নিয়ে গেটের কাছে দাঁড়ায়। তার পাশে ঈশা সহ অনেকে আছে। 5 মিনিটের মতো অপেক্ষা করতে একটি ব্ল্যাক কালারের মার্সিডিজ কলেজ গেটের সামনে দাঁড়ায়। তারপর সেথা হতে বেরিয়ে আসে শুভ্র শেহরাজ খান। পরনে তার ব্ল্যাক জিন্স, অফ হোয়াইট শার্ট আর ব্ল্যাক কোট। বাহুতে লেদারের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, ফর্সা গালে ছোট ছোট চাপ দাড়িগুলো যেন একটু বেশি জলজল করছে, চোখে ব্ল্যাক সানগ্লাস। নিঃসন্দেহে সুদর্শন পুরুষ বলা যায় তাকে। মেয়েরা শুভ্রকে দেখে যেন 2-3 বার ক্রাশ খাওয়া শেষ। এখন তাদের আর্নিকার উপর হিংসে হচ্ছে। এত হ্যান্ডসাম ছেলেকে কত সহজে ফুল দেওয়ার সুযোগ পাচ্ছে। তারা যদি জানতো সাহিল খান নয় বরং তার ছেলে শুভ্র শেহরাজ খান আসবে, তাহলে হয়তো এই সুযোগ কখনোই হাতছাড়া করতেন না। সবাই শুভ্রকে দেখে ক্রাশ খেলো। আর্নিকার রাগটা যেন আরও 10 গুণ বেড়ে গেল। এই বদলোক এখানে কেন? তার থেকেও বড় কথা, এই লোককেই তার ফুল দিতে হবে। রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে আর্নিকা। তবে কিছু করার নেই। কলেজে কোনো সিন ক্রিয়েট হোক সে চায় না। তাই রাগটাকে একটু দমন করে এগিয়ে গেল শুভ্রের দিকে।
অপরদিকে শুভ্র বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে আসে। অনুষ্ঠানে আসার কথা ছিল তার বাবার, কিন্তু তার জরুরি কাজ পড়ে যাওয়ায় তিনি আসতে পারেননি। তাই ইচ্ছের বিরুদ্ধে শুভ্রকেই আসতে হলো। গাড়ি থেকে নামার সময় যতটা সে বিরক্ত ছিল, সামনে তাকাতেই তার থেকে 10 গুণ বেশি মুগ্ধতা ভিড় করলো তার আখিদয়। হৃদস্পন্দন গাঢ় হলো তার সামনে দাঁড়িয়ে থাকা শুভ্র পরিটিকে দেখে। শুভ্র রাঙা শাড়িতে নিজেকে আবদ্ধ করে, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি আভা, কোমর সমান চুলগুলো ছেড়ে দেওয়া, দুহাত ভর্তি সাদা রেশমি চুড়ি, হাতে একটা লাল গোলাপ ফুলের বুকেট নিয়ে তার দিকে এগিয়ে আসছে সেই ছলনাময়ী রমণী। হৃদস্পন্দন স্বাভাবিকভাবে বেড়ে চলেছে তার। মুগ্ধময় দৃষ্টিতে দেখে চলছে সেই ছলনাময়ী রমণীকে। আশেপাশের কোনো কিছুর খেয়াল নেই তার। স্যার, ফুলের বাকেট নিন। একটু জোরে আওয়াজ তুলে বলে অনিক। সে গাড়ি থেকে নেমে দেখে তার স্যার দাঁড়িয়ে আছে, না কথা বলছে না ফুলের বাকেটটা নিচ্ছে। প্রথম কয়েকবার আসতে ডাকলেও সাড়া না পেয়ে একটু জোরে ডাকে সে, এতে যেন কাজ হয় একটু। শুভ্র একটু চমকাতেই তবে তার ভাবমূর্তি দেখে বোঝা যায় না। অপরদিকে আনিকা বিরক্ত নিয়ে শুভ্রের মুখ পানে তাকিয়ে আছে। সে কখন থেকে সে ফুলের বাকেটটা এগিয়ে দিয়ে আছে, আর ওই লোক কি ভাবছে কে জানে। কালো চশমা পরায় বোঝা যাচ্ছে না কোন দিকে তাকিয়ে আছে। তার ইচ্ছে করছে এই বদলোকের মাথাটা ফাটিয়ে দিতে। কখন থেকে তাকে দাঁড় করিয়ে রেখেছে। শুভ্র আবার নিজেকে স্বাভাবিক করে হাত বাড়িয়ে আনিকার থেকে ফুলের বাকেটটা নেয়, আর কোনো দিকে না তাকিয়ে ফুলের বাকেটটা অনিকের হাতে দিয়ে দ্রুত পা চালিয়ে স্থান ত্যাগ করে। 2 ঘন্টা মতো হবে শুভ্র স্টেজের সামনে বসে আছে, তবে দৃষ্টি তার ঘুরে ফিরে ওই ছলনাময়ী রমণীতেই আটকাচ্ছে, যে এখন স্টেজের ডান দিকে দাঁড়িয়ে ঈশার সাথে গল্পে মেতেছে। এই ছলনাময়ীর হাসিতে যেন শুভ্রর হৃদস্পন্দন অস্বাভাবিক হচ্ছে। শুভ্র বোঝে না এই ছলনাময়ী নারী কি করলো তাকে। তার মাথায় এই নারী ছাড়া আর কিছু আসছে না। অন্যদিকে আনিকার চারপাশে কোনো মন নেই। সে প্রিয় বান্ধবীর সঙ্গে এখন গল্পে মেতেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য এবার আনিকার গরম লাগছে, আবার চুলগুলো ছেড়ে দেওয়া তাই অস্বস্তি লাগছে। তাই সে হাত উঠিয়ে চুলগুলো একটু ঠিক করে নিল। চুল ঠিক করার সময় অসাবধানতা বশত কোমরের দিকে শাড়িটা একটু সরে গিয়ে কোমরের দিকটা দৃশ্যমান হয়। এই গোটা ঘটনাটাই দেখে শুভ্র। তড়িৎ সেথা হতে চোখ সরিয়ে নেয় সে, তবে মন মানে না। আবারও আর চোখে তাকাতে গেলে মাথায় রক্ত উঠে যায় তার। হাত মুষ্টিবদ্ধ করে নেয় সে। আনিকাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে কয়েকটা ছেলে আনিকার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। চুল ঠিক করেও যেন আনিকার অস্বস্তি কমে না। তার ফ্রেশ হতে হবে, না হলে ভালো লাগবে না। তাই সে ঈশাকে বলে, তুই দাঁড়া, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আমি যাবো তোর সাথে? না, দরকার নেই, তুই থাক, আমি আসছি এক্ষুনি। আচ্ছা যা। আনিকা আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে চুলগুলো ঠিক করে শাড়িটা আর একটু পরিপাটি করে আবারও প্রোগ্রামের দিকে এগিয়ে যায় সে। শাড়ি ধরে আস্তে আস্তে হাঁটার সময় হুট করে কেউ তাকে একটা অন্ধকার কক্ষে টেনে নিয়ে যায়। আকস্মিক ঘটনায় স্তব্ধ হয়ে যায় আনিকা, কিছু বলতে পারে না। কক্ষের দরজা বন্ধ করে আনিকাকে দেয়ালের সাথে চেপে ধরে ব্যক্তিটির হাতের স্পর্শে আনিকা বুঝতে পারে ব্যক্তিটি কোনো পুরুষ, তবে তৎক্ষণাৎ এটা বুঝতে পারে না কে সে। আনিকাকে চেপে ধরা অবস্থায় ব্যক্তিটি তার এক হাত আনিকার শাড়ি সরিয়ে কোমরে শক্ত করে চেপে ধরে, যেন সব রাগ কোমরের উপর। অপর হাতে গাল চেপে ধরে থাকে। ব্যথায় কোকিয়ে ওঠে আনিকা। পুরুষটিকে ধাক্কা দিয়ে সরাতে চায়, তবে পারে না। পুরুষটির শক্তির সাথে সে পেরে ওঠে না। এবারে নিজেকে অসহায় বোধ করে আনিকা। ব্যথা ও ঘৃণায় চোখে জল চলে আসে মেয়েটার। দেয়াল হাতড়িয়ে কিছু খুঁজে হাতের নাগালে সুইচ বোর্ড পেয়ে লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালিয়ে দিতেই তার সামনে দৃশ্যমান হয় শুভ্র নামক পুরুষটির রাগী চোখ। তার চোখের দিকে তাকাতেই ভয় হয় আনিকার। চোখ জোড়া লাল হয়ে আছে, তার সাথে গোটা মুখশ্রী। দেখেই বোঝা যাচ্ছে লোকটি ভয়ঙ্কর রেগে আছে। কিছুটা ভীত হয় আনিকা। তখনই শুনতে পায় শান্ত অথচ শক্ত গলার ঘৃণ্য কিছু বাক্য। শুরু দেখি পারিস তুই? হ্যাঁ, শুরু দেখে নাগর বানাস? বল, হ্যাঁ বল। আনিকা কিছু বলতে পারে না। গাল চেপে ধরে আছে তার শক্ত করে। ব্যথায় আখি জোড়া দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে তার চুপ থাকা দেখে যেন সহ্য হয় না শুভ্রের। এই উত্তর দে, উত্তর দে। কজনকে শুরু দেখিয়েছিস বল? ছাড়ুন, লাগছে।
বহু কষ্ট করে বলে আনিকা। শুভ্রের হাত গাল থেকে নামানোর অনবরত ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে মেয়েটা। লাগার জন্যই ধরেছে। একটু থেমে আবারও বলে শুভ্র। এইভাবে শরীর দেখানোর জন্য শাড়ি পরেছিস তাই না? হ্যাঁ, আর কজন কিভাবে দেখে নাগর বানাইছিস বল? আবার যেন আর সহ্য করতে পারল না আন্নিকা। শুভ্রকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে করে বসলো একটি অনাকাঙ্ক্ষিত কাজ।